নিউনোটের লেখা তোকে খোঁজে মনের দ্বিতীয় পর্বের বিশ্লেষণে সবাইকে স্বাগত। চলুন গল্পের একেবারে ভেতরে ঢুকে পড়া যাক। এই পর্বে আমরা এমন একটা তীব্র আবেগঘন যাত্রার সাক্ষী হব যেখানে বহুদিনের জমে থাকা নীরবতা ভাঙে আর কিছু কঠিন সত্য এসে সবকিছু কেমন ওলটপালট করে দিয়ে যায়। কিছু শূন্যতা পূরণের জন্যে নয়, শুধু বোঝার জন্যে থাকে। কিন্তু আমার মন শিখতে নারাজ। কি অসাধারণ একটা লাইন, তাই না? এই পর্বটা শুরুই হচ্ছে এই শক্তিশালী উক্তিটা দিয়ে। আর সত্যি বলতে এটা দিয়েই কিন্তু গল্পের নায়কের মনের ভেতরের যে তোলপাড়, যে দ্বন্দ্ব, সেটা একদম পরিষ্কার হয়ে যায়। এই একটা লাইনেই যেন পুরো পর্বের সুরটা বেঁধে দেওয়া হয়েছে। তো ওই যে বললাম মনের ভেতরে দ্বন্দ্বের কথা, চলুন এবার সেটার গভীরে যাওয়া যাক। আমাদের প্রথম বিভাগ হলো এক মনের খোঁজ। মানে এখানে আমরা দেখব যে প্রথম পর্বের ঘটনাগুলোর রেশটা কিভাবে রয়ে গেছে, কিভাবে সেই রেশটাই দ্বিতীয় পর্বের নায়কের মানসিক অবস্থাটাকে তৈরি করছে, যেখানে মূল ফোকাসটাই হলো এই যে খুঁজে চলা, এই অনবরত খোঁজ। এই যে মানসিক অবস্থার কথা বলছি, এটাকে একটা সুন্দর নাম দেওয়া যায়, আবেগীয় স্থবিরতা। শব্দটা হয়তো একটু ভারী শোনাচ্ছে, কিন্তু ব্যাপারটা খুব পরিচিত। মানে এমন একটা অবস্থা যেখানে একজন মানুষ অতীতের কোনো একটা ঘটনায় এমনভাবে আটকে যায় যে সে আর সামনেই এগোতে পারে না। তার জীবনটা যেন একই স্মৃতি, একই ইচ্ছের একটা লুপের মধ্যে শুধু ঘুরতেই থাকে। আর আমাদের গল্পের নায়ক রোহন ঠিক এই অবস্থাতেই আছে। ভাবুন একবার, একদিকে একটা কষ্টকর স্মৃতি যা কিছুতেই পিছু ছাড়ে না, আর অন্যদিকে এক ফ্যাকাশে নীরব বর্তমান। এই দুটোর মাঝে সে একদম ঝুলে আছে। তার ভেতরের এই যে টানাপোড়েন, এটাই কিন্তু তার সবকিছুর চালিকা শক্তি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু গল্প তো আর এক জায়গায় থেমে থাকে না, তাই না? এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় বিভাগে। নামটা দেখুন, এক অস্বস্তিকর আগমন। এখান থেকেই গল্পের মোড়টা একদম ঘুরে যায়। যে নীরবতার কথা এতক্ষণ বলছিলাম, সেই নীরবতা ভাঙে। কিন্তু সেই ভাঙনটা কোনো স্বস্তি নিয়ে আসে না, বরং নিয়ে আসে একেবারে নতুন একটা ঝড়। এই বিষয়টা আরও পরিষ্কার হবে যদি আমরা রোহন আর অনন্যাকে পাশাপাশি দেখি। একদিকে রোহনের জগৎটা দেখুন, সে উত্তর খুঁজছে, সে অতীতকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছে, তার দরকার একটু শান্তি। আর অন্যদিকে আছে অনন্যা। তার আশা মানেই বিশৃঙ্খলা, তার আশা মানেই এক অজানা ভবিষ্যৎ। সে যেন শান্তির উল্টো পিঠ, নিজেই একটা চলমান ঝড়। আর এই ফিরে আসাটা যে কতটা হঠাৎ করে হয়েছে সেটা এই টাইমলাইনটা দেখলে বোঝা যায়। ভাবুন, রাত ৮টা, সব শান্ত, যেমনটা প্রতিদিন থাকে। ঠিক ৫ মিনিট পর ৮টা বেজে ৫ মিনিটে দরজা একটা টোকা, একটা অপ্রত্যাশিত শব্দ। আর তার ঠিক ১ মিনিট পরই ৮টা বেজে ৬ মিনিটে দরজা খোলার পর পুরো অতীতটা এসে সামনে দাঁড়িয়ে যায়। মাত্র কয়েকটা মুহূর্ত, আর তাতেই রোহনের সাজানো পৃথিবীটা একদম উল্টোপালট। এরপর আমরা আসছি এই পর্বের একেবারে হার্টে, মানে কেন্দ্রবিন্দুতে, তৃতীয় বিভাগ, যেখান থেকে ফেরার পথ নেই। এখানে এমন একটা কথোপকথন হয় যা শুধু গল্পের মোড়ই ঘোরায় না, এটা রোহনের জীবনটাকেই এমনভাবে বদলে দেয় যেখান থেকে আর পেছনে ফেরার কোনো উপায় থাকে না। একটা ব্যাপার একটু ভাবুন তো, কি হয় যখন কেউ এমন একজনকে খুঁজে বেড়ায় যাকে সে পাগলের মতো চায়, কিন্তু সেই মানুষটা নিজেই খুঁজে পাওয়া যেতে চায় না? এই জটিল প্রশ্নটাই কিন্তু এর পরের কথোপকথনের পুরো টেনশনটা তৈরি করে। আর রোহনের যে উত্তরটা পেতে চলেছে তার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। এই মুখোমুখি হওয়ার মুহূর্তটা কিন্তু ধাপে ধাপে এগোয়। ১. রোহন তার সেই বহু বছরের জমে থাকা প্রশ্নটা করে। ২. অনন্যা উত্তর তো দেয় না, উল্টে এমন কিছু বলে যা দিয়ে নতুন এক রহস্য তৈরি হয়। ৩. এরপর বেরিয়ে আসে এক সাংঘাতিক সত্য, এমন একটা সত্য যা অতীত নিয়ে রোহনের সব বিশ্বাস, সব ধারণাকে এক মুহূর্তে ভেঙে গুড়িয়ে দেয়। আর সবশেষে ৪. একটা শেষ তীক্ষ্ণ মন্তব্য, যা দুজনের মধ্যে এমন একটা দেওয়াল তুলে দেয় যা আর ভাঙা সম্ভব না। এর ফলাফল কি হলো? সম্পর্কটা শুধু ভাঙল না, মনে হলো যেন কেউ ইরেজার দিয়ে পুরোটা মুছে দিল। এতটাই চূড়ান্ত, এতটাই বিধ্বংসী ছিল সেই আঘাতটা। ঝড় থেমে যাওয়ার পর যেমন একটা অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে, ঠিক তেমনই আমাদের চতুর্থ বিভাগ হল এক নতুন নীরবতা। ঝড়ের পরের অবস্থা। এই বিধ্বংসী মুহূর্তটার পর রোহনের ভেতরের পৃথিবীটা ঠিক কেমন হয়ে গেল, চলুন এবার সেটাই দেখি। রোহনের ভেতরের অবস্থাটা যদি আমরা একটু ভেঙে দেখি, তাহলে ছবিটা এই রকম দাঁড়ায়। দেখুন, তার মনের প্রায় অর্ধেকটাই, মানে ৪৫% হচ্ছে অভিঘাত বা শক। ৩০% জুড়ে আছে বিশ্বাসঘাতকতার অনুভূতি। ১৫% হলো বিভ্রান্তি, মানে কি হলো, কেন হলো, সে কিছুই বুঝতে পারছে না।
আর বাকি যে 10% সেটাই হয়তো সবচেয়ে যন্ত্রণার, কারণ ওটা হলো সামান্য একটু আশা যা এখনও মরেনি। আর এইটাই সবচেয়ে বড় পরিবর্তন। এতদিন রোহনের এই যে খুঁজে চলা, এর একটা লক্ষ্য ছিল, একটা উদ্দেশ্য ছিল। এখন সেই খোঁজের সামনে আর কিচ্ছু নেই, আছে শুধু এক বিশাল শূন্যতা। তার পুরো জীবনের উদ্দেশ্যটাই যেন এক মুহূর্তে অর্থহীন হয়ে গেছে। তাহলে এত কিছুর পর গল্পটা এখন কোথায় এসে দাঁড়ালো? রোহনের জন্য সামনে কি অপেক্ষা করছে? চলুন আমাদের বিশ্লেষণের একদম শেষ ভাগে চলে যাই। পঞ্চম বিভাগ, খোঁজ জারি আছে। এখন কি হবে? দেখা যাক এই ঝড়ের শেষে নতুন পরিস্থিতিটা ঠিক কেমন। পর্বের শেষে আমরা যা যা পাচ্ছি তা হল ১. অনন্যা আবার উধাও। ২. অতীতটা এখন আর কোনো মিষ্টি স্মৃতি নয়, বরং একটা জটিল ধাঁধা। ৩. রোহন আগের চেয়েও অনেক বেশি একা হয়ে পড়েছে। আর ৪. এটাই সবচেয়ে অদ্ভুত, খোঁজার কারণটা শেষ হয়ে গেছে, কিন্তু খোঁজার যে নেশা, যে আবেশ, সেটা এখনও রয়ে গেছে। আর এখানেই গল্পটা আমাদের সবার জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়। যখন কোনো খোঁজ আর শুধু খোঁজ থাকে না, যখন সেটা একটা আবেশে, একটা নেশায় পরিণত হয়, তখন মন কি আর কখনো ফেরার পথ খুঁজে পায়? এই প্রশ্নটার উত্তর নিয়ে হয়তো পরের পর্বের শুরু হবে। ভাবনার একটা দারুণ জায়গা, তাই না?